তোমার মতো মেয়ের কি যোগ্যতা আছে ফারহান স্যারের সাথে দাঁড়ানোর? নিজেকে আয়নায় দেখেছিলে? চশমিশ কথাকার। না আছে ফ্যাশন সেন্স, আর না আছে কোনো কথা বলার স্টাইল। কি মনে করো নিজেকে? নীরু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সামনে তার ভার্সিটির তারই ডিপার্টমেন্টের এক মেয়ে রুমু। বাবা তার কোনো এক রাজনৈতিক দলের নেতা, যার দাপট সে পুরো ভার্সিটিতে দেখিয়ে বেড়ায়। অবশ্য নীরু এইসব কোনো দিন পাত্তা দেয়নি, আর দিবেও না। নীরু চলাফেরা একটু অন্যরকম, বলতে বলতে গেলে একটু না একেবারে সাধারণ। অন্য সব মেয়েদের মতো জিন্স প্যান্ট টপস এগুলো সে পরে না। বলতে গেলে এইসব সে সহ্যই করতে পারে না। তার শুধু থ্রি পিস আর ফতুয়া পছন্দ। লাস্ট কবে বান্ধবী শেলির কথায় সে একটা হাঁটুর নিচ অবধি টপস পরেছিল, সেইটা তার মনে নেই। নীরু এখন বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্রী, ব্যবসায়িক বিষয়ে পড়াশোনা করছে। পড়াশোনায় সে অনেক ভালো, বলতে গেলে শিক্ষকদের অনেক প্রিয়। কিন্তু তাদের মধ্যে একজন শিক্ষক যে কিনা নীরুর স্বামী। হ্যাঁ, নীরু বিবাহিত হয়েও অবিবাহিতদের মতো চলাফেরা করে, কারণ সে তার স্বামীকে মেনে নেয়নি। তার স্বামী তারই ভার্সিটির অ্যাকাউন্টিং প্রফেসর ফারহান সাদাব। নীরুর বন্ধুরা এ সম্পর্কে জানলেও ভার্সিটির কেউ জানে না। ফারহান সাদাব ভার্সিটির প্রায় অনেক মেয়ের ক্রাশ। রুমও তাদের মাঝে একজন। ফারহানকে অনেক পছন্দ করে সে। যেদিন থেকে ফারহান প্রফেসর হিসেবে জয়েন করেছে, সেদিন থেকে সে ঘোষণা করে রেখেছে, ফারহান স্যার একমাত্র আমার, তার দিকে কেউ নজর দিবি না। নীরুর আবার তাতে কোনো যায়ও আসে না। সে সবে কান দেয়নি। তার চলাফেরা পোশাক আশাক নিয়ে এর আগেও অনেক কথাই শুনেছে, কিন্তু সেসবই পাত্তা দেয়নি। নীরু এইসব সাধারণ পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আপাতত তার সামনে দাঁড়িয়ে আছে রুমু, যার ধারণা নীরু ফারহানের পিছনে পড়ে আছে, অথচ ঘটনা কিন্তু এর উল্টোটা। যাই হোক, একটু আগে নীরু তার ফ্রেন্ডস শেলি আর হিমেল এর সাথে বারান্দা দাঁড়িয়ে হাঁটছিল। তখনই রুমে এসে তাদের সামনে দাঁড়িয়ে উক্ত বাক্যটি ছুড়ে দেয় শেলি। আবার একটু চটপটে টাইপের সে, সাথে সাথে উত্তর দেয়, তো তুমি এত স্টাইলিশ, তোমার এত যোগ্যতা, তাহলে আমাদের সামনে দাঁড়িয়ে কি করছো? যাও কোনো মন্ত্রী মিনিস্টারকে বিয়ে করে ঘরের ভিতর শুয়ে বসে পপকর্ন খাও। রুমু ফুঁসতে লাগলো, আমি কথাটা নীরুকে বলেছি, তোমাকে না শেলি। আউটসাইডার কথাকার। এবার নীরু মুখ খুলল, ও কোনো আউটসাইডার না। রুমু চমকে তাকায় নীরুর দিকে। নীরু তার দিকে তাকিয়ে তেজি কণ্ঠে বলে, না শেলি, কোনো আউটসাইডার আর না হিমেল, ওরা আমার বন্ধু, আমার লাইফের অংশ, আমার ভাই বোন। তুমি কে তাদের আউটসাইডার বলার? এতক্ষণ আমায় নিয়ে অনেক বলেছ, আর আমি শুনেছি, কিন্তু আমার বন্ধুদের নিয়ে কিছু বললে তা আমি সহ্য করব না। আর তোমার ফারহান স্যার, এর পিছনে কেউ হাত ধুয়ে পড়ে নেই একমাত্র তুমি ছাড়া। সো নিজের ড্রিমি লাইফ থেকে বের হও। ওই সময় ফারহান যাচ্ছিল তাদের সামনে দিয়ে, আর নীরু একটু জোরে বলাই তা ফারহানের কানে গিয়ে পৌঁছায়। ফারহান স্তব্ধ হয়ে তাকালো। তার জন্য কি আবার নীরু ঝামেলার সম্মুখীন হচ্ছে? ড্যাম! দ্রুত পায়ে এগিয়ে গেল ফারহান। কি হচ্ছে এইখানে? ফারহান এর কণ্ঠ শুনে রুমু সহ সবাই তার দিকে তাকালেও নীরু অন্যদিকে তাকিয়ে রইল। শেলি সুযোগ পেয়ে ফটাফট বলে উঠল, স্যার, রুমু আমাদের পথ আটকিয়ে নীরুকে হুমকি দিয়ে বলছে ফারহান স্যার, অর্থাৎ আপনি তার আর নীরুকে যা নয় তাই বলে অপমান করছিল, এমনকি যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিল। কি? ফারহান অবাক হয়ে নীরুর দিকে তাকালো, কিন্তু নীরু তার দিকে তাকানোর প্রয়োজন বোধও করল না। শেলি আবার বলল, জি স্যার, আর আমি প্রতিবাদ করেছি দেখে আমাকে বলেছে যে আমি নাকি আউটসাইডার। ফারহান চোখ গরম করে তাকালো রুমুর দিকে। রুমু ততক্ষণে লজ্জায় চোখ নামিয়ে ফেলেছে। সে তো ভেবেছিল কিছু একটা বলে কাটিয়ে দিবে,
কিন্তু এই শেলি সব ফাঁস করে দিল। ফারহান যথেষ্ট শান্ত কিন্তু গম্ভীর ও হুমকিমূলক কণ্ঠে বলল, দেখুন মিস রুমু, এইটা ভার্সিটি ক্যাম্পাস, আমাদের সংসার না যে এখানে কাউকে নিয়ে লড়াই করবেন। এরপর আবার নীরুর দিকে তাকিয়ে রুমুর উদ্দেশ্যে বলল, আর কারো যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার আপনি কে? তার কি যোগ্যতা আছে সেইটা আপনার না জানলেও চলবে। দেখা গেল তার যোগ্যতার পরিমাণ গণনা করতে গিয়ে আপনার ক্যালকুলেটরই নষ্ট হয়ে গেল। ফারহানের কথায় নীরু তার দিকে তাকালো, আর ফারহান তো আগে থেকেই তাকিয়ে আছে বলে তাদের চোখাচোখি হয়ে যায়। নীরু শেলি আর হিমেলকে বলল, তোরা যাবি নাকি? আমি একাই যাব। শেলি বলল, না আমরাও যাব। চল নীরু ফারহানকে সালাম দিয়ে তাদের নিয়ে চলে আসলো। ফারহান রুমুর দিকে তাকিয়ে বলল, আর কোনো দিন যেন নীরুর আশেপাশে তোমাকে না দেখি, না হলে এর ফল খুব খারাপ হবে। বলেই নীরুদের পিছনে চলে গেল। নীরুর সাথে কথা বলতেই হবে আজ। এইদিকে রুমু পারছে না সব তছনছ করে দিতে। সে তো ফারহানকেই চেয়েছে, আর বড় কিছু তো চায়নি। তার চোখ ছলছল করে উঠে চিৎকার করে বলল, বাবা, আই নিড ইউ। দেখেছিস ফারহান স্যার কিভাবে তোর সাপোর্টে কথা বলল নীরু? তোর তো ভাগ্য করা উচিত, তুই এমন একটা স্বামী পেয়েছিস। নীরু কটমট করে তাকালো শেলির দিকে। তা তোর এত দরদ লাগছে তো তুই গিয়ে স্যারের কোলে বসে থাক না। আমি তো তোমাকে ছাড়া আর কাউকে কোলে নিতে পারবো না নীরু। হঠাৎ ফারহানের কণ্ঠ শুনে থতমত খেয়ে যায় নীরু। লজ্জাও পায় বটে। সে তো রাগে শেলিকে বলেছে কথাটা। শেলি সুযোগ বুঝে হিমেলকে নিয়ে কেটে পড়ল বাসায় যাওয়ার বাহানায়। বাকি রইল ফারহান আর নীরু। কি ম্যাডাম, নিজের স্বামীর কোলে না উঠে আরেকজনকে উঠানোর প্ল্যান করছেন? ব্যাপার স্যাপার তো ভালো না ম্যাডাম আপনার। নীরু লজ্জা পেল খানিকটা, কিন্তু প্রকাশ করে তেতোয় স্বরে বলল, ওইটা আমি রাগের মাথায় বলেছি আমার ফ্রেন্ডকে। আপনি মাঝখানে কেন ঢুকছেন? ফারহান ব্রুকুসকে বলল, আমি মাঝখানে কই ঢুকলাম? আমি তো তোমার বাম সাইডে দাঁড়িয়ে আছি। আপনি কি পাগল? হয়তো। দেখুন স্যার, হ্যাঁ দেখাও, আমিও দেখতে চাই। নীরু হাঁ করে বলল, আপনার মনে হচ্ছে না আপনি আপনার স্বভাবের বিরুদ্ধে যাচ্ছেন? ফারহানের নিরপেক্ষ উত্তর, না তো। আমার থেকে কি তুমি আমাকে বেশি চেনো? ফারহানের কথায় নীরু অদ্ভুত চোখে তার দিকে তাকিয়ে বলল, হয়তো। ফারহান আর একটু এগিয়ে এসে বলল, সেই হয়তোটা আমার ক্ষেত্রেও হতে দাও নীরু। আমি তোমাকে চিনতে চাই, বুঝতে চাই। আমাকে একটা বার তোমায় চেনার সুযোগ দাও নীরু, আমার লক্ষ্মী নীরু। ফারহানের প্রথম কথাগুলোতে একটু থমকে গেলেও লাস্টের কথায় নীরু দাঁতে দাঁত চেপে বলল, অনুগ্রহ করে হেয়ালি করবেন না আমার সাথে স্যার। বলেই নীরু হাঁটা দিল সামনের দিকে। সাথে সাথে ফারহানও তার পিছে হাঁটা শুরু করলো। নীরু ঠিকই বুঝতে পারছে বজ্জাতটা তার পিছন পড়ে আছে। অনেকক্ষণ হাঁটার পরে যখন বুঝলো ফারহান এখনও তার পিছু ছাড়েনি, তৎক্ষণাৎ সে পিছে ঘুরে জালো কণ্ঠে বলল, সমস্যা কি আপনার? এইভাবে বখাটের মতো পিছে ঘুরছেন কেন? ফারহান কৌতূহল নিয়ে বলল, আমি বখাটেদের মতো পিছে ঘুরছি? আশ্চর্য, রাস্তা কি আপনার ম্যাডাম? আমি কি এই রাস্তা দিয়ে বাসায় যেতে পারি না? নীরু বলল, কিন্তু আপনার বাসা তো ভার্সিটির উল্টো দিকে। আপনি কিভাবে জানলেন ম্যাডাম? নীরু থতমত খেলো। কিছু না বলে দ্রুত সামনে ঘুরে হাঁটা শুরু করলো। ফারহান এবার পিছু ধরল না, পিছন থেকে কিছু জোরে বলে উঠল, তুমি কি আর নিজের বাড়িতে যাবে না? আমি আমায় বাড়িতেই যাচ্ছি। ফারহান আরেকটু উঁচু কিন্তু কোমল স্বরে বলল, আমি আমাদের কথা করেছি পত্র, আমাদের একটা ছোট্ট সংসারের কথা বলেছি পত্র, ওইটা ও তো তোমার নিজের বাড়ি পত্র। নীরু থমকে দাঁড়ায়। আবার আবার লোকটা তাকে দুর্বল করতে চাচ্ছে। কিভাবে বুঝবে এই লোকটাকে যে সে মোহের পিছনে ছুটছে? নীরু পিছনে না ফিরেই বলে উঠল, যেদিন নিজের আবেগ আর ভালোবাসার মধ্যে পার্থক্য বুঝতে পারবেন সেদিন যাব, আর না হলে বেঁচে থাকতে জীবনেও না। বলেই আর কিছু শোনার অপেক্ষা না করে সে চলে যায়, ফেলে রেখে যায় এক ব্যথিত হৃদয়ের প্রেমিককে।
ফারহান দীর্ঘশ্বাস ফেলল। সে মেয়েটার জন্য নিজের গাড়িতে করে যাওয়াও বন্ধ করে দিয়েছে, কিন্তু মেয়েটা তার না কোনো কথা শুনে আর না কোনো কথা মানে। ফারহান একটা রিক্সা দেখে সেটাতে উঠে বাসার দিকে রওনা দিল। বাড়ি এসে ক্লান্ত দেহটা সোফায় এলিয়ে দিল নীরু। তাকে দেখে পানির গ্লাস এগিয়ে দিল সোহা বেগম। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। নীরু পানির গ্লাসটা টেবিলে রেখে চোখ বুজে বসে থাকলো। সোহা বেগম পাশে দাঁড়িয়ে ইতি উতি করছেন, যেন কিছু বলতে চান। নীরু চোখ বন্ধ অবস্থায় বুঝতে পারল মায়ের ছটফটানি, তাই সেভাবেই বলল, মা কিছু বলতে চাইলে বলে ফেলো, এভাবে হাঁসফাঁস না করে। সোহা বেগম সাহস নিয়ে বললেন, তোর মাসুমা আন্টি কল করেছিলেন। নীরু এবার সোজা হয়ে বসে চোখ খুলে মায়ের দিকে তাকিয়ে বলল, কেন, আমাকে ফিরিয়ে নেওয়ার কথা বলতে? সোহা বেগম মাথা নাড়লেন, মা আমি আমার আত্মসম্মান বোধ কারো কাছে বিকিয়ে দিতে পারবো না। সোহা বেগম মেয়ের পাশে বসে বললেন, এইসব কী কথা মা? ওইটা তোর শ্বশুর বাড়ি, ওইখানে যাওয়াটা যেমন তোর হক তেমনি দায়িত্ব। নীরু মায়ের মুখের দিকে তাকিয়ে মিষ্টি এসে শুধালো, তাহলে আমার কষ্ট, কান্না, ছটফটানি এগুলোর কাছে যে আমি অপরাধী হয়ে যাব মা? ফারহানকে কি একবার ক্ষমা করা যায় না? ফারহান এর প্রসঙ্গ আসতে নীরু কোনো কথার উত্তর না দিয়ে উঠে নিজের রুমে চলে গেল। সোহা বেগম ছলছল চোখে তাকিয়ে রইলেন। না তিনি মেয়ের কষ্ট সইতে পারছেন, আর না ছেলের মতো মেয়ের জামাইটার কষ্ট সইতে পারছেন। এখন দোটানায় রাখলো নিয়তি তাকে। রুমে এসে ব্যাগ বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে বাথরুমে ঢুকে গেল। চোখে মুখে পানির ঝাপটা দিতে লাগলো, যেন এভাবেই সারাদিনের সব গ্লানি দূর হয়ে যাবে তার মুখশ্রী থেকে। তবে বাস্তবতা কি এত সহজে পিছু ছাড়ে? কিন্তু হাই নির্বোধ মেয়ে কি তা বুঝলো? সে তো আপন মনে নিজের কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর মাথা উঠিয়ে আয়নায় নিজেকে দেখে নিল। তারপর আয়নায় পাশে থাকা লিপস্টিকটা নিয়ে আয়নায় বড় বড় করে লিখল দুটো শব্দ, বেহায়া আর নির্বোধ। অন্যদিকে নীরুর সাথে কথা হলো আজ ফারহান। ফারহান হ্যাঁ বোধক মাথা নাড়ালে মাসুমা বেগমের চোখ উজ্জ্বল হয়ে উঠল, যে এই বুঝি একটা সুসংবাদ শুনতে পারবেন। কিন্তু হাই তার আশায় এক বালতি হারপিক ঢেলে দিয়ে ফারহান বলল, কিন্তু তার থেকে পজিটিভ কোনো ইঙ্গিত পায়নি। আর উল্টো সে বলেছে ভালোবাসার আবেগের মধ্যে পার্থক্য বুঝতে। মাসুমা বেগম ছেলের দিকে তাকিয়ে বললেন, তো তুই কি বললি? ফারহান মায়ের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, কিছু বলার মতো মুখ তো আমি সেই 6 মাস আগে হারিয়ে ফেলেছিলাম মা। বলেই মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আগের কথা ভুলে যা, এখন কিভাবে আমার মেয়েকে ফেরত আনবি তা আমি জানি না। যত চেষ্টাই করতে হোক না কেন ওকে ফিরিয়ে আনবি। ফারহান মায়ের দিকে তাকিয়ে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, যতই চেষ্টা করতে হোক না কেন মা, আমি আমার পত্রকে ফিরিয়ে আনবই। দরকার পড়লে আমিও তার মতো সব চেষ্টা করব। মাসুমা বেগম কিছু বলতে গেলেই তার ফোনে কল এলো। ফোন হাতে নিয়ে দেখলেন সোহা বেগমের নাম্বার। মাসুমা বেগম কল রিসিভ করলে ওপাশ থেকে ভেসে আসে এক মিষ্টি কণ্ঠস্বর, আসসালামু আলাইকুম। মাসুমা বেগম চমকে উঠে সালামের উত্তর দিলেন। এ তো নীরুর গলা। তাহলে নীরু কি আসার জন্য তৈরি হয়েছে, মেনে গিয়েছে? একটু আশার আলো জাগলো তার মনে। কিন্তু না, নীরু তার আশার বাসা ভেঙে দিয়ে বলল, আন্টি রাহাকে দিবেন একটু, ওর ফোনটা বন্ধ দেখাচ্ছে। মাসুমা বেগম এর মুখটা চুপসে গেল। এই ছেলে মেয়েগুলো সব সময় তার আশায় জল ঢেলে দেয়। তিনি কিছু বলার আগেই ফারহান বলল, কে কল দিয়েছে মা? নীরু কল দিয়েছে বাবা। ফারহানের নিজের ও চোখে মুখে আশার আবার দেখা গেল। কিন্তু মাসুমা বেগম ছেলের মনোভাব বুঝে গিয়ে মাথা নাড়িয়ে না বোঝায় সাথে সাথে ফারহানেরও মুখ চুপসে গেল। আন্টি শুনছেন? মাসুমা বেগম ফারহানের দিক থেকে চোখ সরিয়ে বলল, হ্যাঁ মা, ওর ফোনটা কাল পানিতে পড়ে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে, সেটাই ঠিক করতে দিয়েছে, তাই ওর ফোন বন্ধ। আমি ওকে ফোনটা দিচ্ছি, দাঁড়া। মাসুমা বেগম উঠে গিয়ে রাহার দরজায় নক করলেন। রাহা দরজা খুলে
জিজ্ঞেস করলো, কি মা, ঘুমাতে দিবে না নাকি? বললাম না আমি ক্লান্ত। মাসুমা বেগম মুখ বাঁকিয়ে বলল, তোর নিরু কল দিয়েছে, তাই তোকে ডিস্টার্ব করলাম, না হলে তুই কম্বো কর্নের মতো ঘুমা। মানা কে করেছে? রাত থতমত খেলো মায়ের এমন কথায়। নিশ্চয় নিরু লাইনে আছে। সো মেরে মাসুমার কাছ থেকে ফোন নিয়ে দরজা আটকে দিল রাহা। এদিকে মাসুমা বেগম তবদা খেয়ে রইলেন। পরক্ষণেই হুঁশ ফিরল, জোরে জোরে চিল্লিয়ে সেখান থেকে যেতে যেতে বললেন, কী দিনকাল এলো যে আমার! 3 বাপ বেটা বেটি মিলে আমার জীবনটা তামা তামা করে দিল। হিমালয়ে গিয়ে সন্ন্যাসী রূপ ধারণ করলেও শান্তি পেতাম। জামাই তো পাইছি একটা আনরোমান্টিক পোলাপাইন, ও হয়েছে তার ডুপ্লিকেট। মাসুমার কথাগুলো নিরুর কানে পৌঁছেছে। নিরু শব্দ করে হাসতে লাগলো। রাহা বলল, দেখেছিস দেখেছিস, কিছু হলেই আমরা 3জন তার পাকা দানে মই দেই। আর বাবা আনরোমান্টিক হলে আমরা আসলাম কোথা থেকে বলতো? নীল হাসতে হাসতে বলল, তোর মা বারেও ভাই। যাই হোক, তোর ফোন পানিতে ডুবলো কিভাবে? আরে আর বলিস না, বেসিনে হাত ধোয়ার সময় ফোনটা পাশে রেখেছিলাম, কিন্তু পড়ে যায় হাতে। ওই সময় সাবান ছিল, আমি আবার ওই হাত দিয়ে উঠাতে গিয়েছি, পিছলিয়ে আবার পড়ে গেছে। তারপর হাত ধুয়ে ভেজা হাত দিয়ে ফোনটা তুলেছি, এতে করে আরও সমস্যা হয়ে গিয়েছে। নিরু আবারও হেসে দিল। ওই ফোনের জন্যই আজ ভার্সিটি আসিসনি? হ্যাঁ বলল। আবার পরে বলল, নিরু তুই কি আর আমাদের কাছে আসবি না? আজকেও ভাইয়াকে ফিরিয়ে দিয়েছিস? নিরু হাসি মুখটা মলিন হয়ে গেল। ফারহান স্যার বলেছে তোকে এইসব? না ভাইয়া আর আম্মু কথা বলছিল, আমি শুনে ফেলেছি। আচ্ছা নিরু, ভাইয়াকে কি আর ক্ষমা করা যায় না? নিরু উদাস মনে বলল, তুই তো সব জানিস রাহা, তোর কি মনে হয় ওইসব ভোলা যায়? কোনোভাবে কি এগুলো মন থেকে দূর করা যায়? রাহাও মলিন মুখে বলল, হ্যাঁ আমার মনে আছে সব নিরু। আচ্ছা তাই বলে কি একজনের শাস্তি তুই আমাদের সবাইকে দিবি? আমরা সবাই তোর জন্য অধীর আগ্রহে রোজ অপেক্ষা করি যে কখন তোর কল আসবে আর তুই বলবি যে আমাদের কাছে তুই আসবি। জানি না কিছু, জানি না আমি, আমাকে বলবি না আর এসব ভালো লাগে না শুনতে। অস্থির ভঙ্গিতে কথাগুলো বলে কল কেটে দিল নিরু। রাহা মলিন বদনে ফোনটা রেখে বিছানায় হেলান দিয়ে বসে চোখ বুজে শুয়ে রইল। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। নিরু জানলার সামনে উদাস চিত্তে বসে আছে। কিছুই ভালো লাগছে না তার। ফারহানের করুণ চেহারা দেখলে মনে হয় সব কিছু ভুলে যেতে। আমার পরক্ষণেই অতীত মনে পড়তেই মনটা কামড়ে ধরে নিরুর। ওই সব কি ভোলা যায়? নিরু ভাবতে লাগলো ফারহানের সাথে তার প্রথম দেখার কথা, অতীত। নিরু, এই নিরু, তোর মাসুমা আন্টি তা আসবে আজকে। কতদিন পর তারা আসবে, ওদের জন্য সব খাবারের আয়োজন করেছি, কিন্তু সেফরন আনা ভুলে গিয়েছি। যা একটু সামনের দোকান থেকে নিয়ে আয় যা। মাসুমা বেগমের কথায় বিরক্ত বোধ করল নিরু। ওরা কি এমন সেলিব্রিটি মা যে এত আপ্যায়ন করতে হবে? মাসুমা বেগম চোখ গরম করে মেয়ের দিকে তাকালেন। নিরু মেকি হেসে বলে, আমি তো মজা করছিলাম মা, তোমার বান্ধবী হয় তার খাতির দাড়ি যদি নাই করি তাহলে আবার কিসের বান্ধবী? টাকা নিয়ে বেরিয়ে গেল নিরু। ফ্ল্যাটের বাইরে এসে হাঁপ ছাড়ল নিরু। বাবা গো বাবা, গর্ত থেকে পালিয়ে এসেছে সে, না হলে এখনই সাপটা সবল মারত। নিরু টাকা নিয়ে হেলে দুলে গান গাইতে গাইতে নিচে নামছে। একসাথে 2-3টা সিঁড়ি স্পিড করে করে নামছে। হঠাৎ করে বেখেয়ালি কারো সাথে ধাক্কা লাগলে নিরু নিজেকে সামলে নিলেও অপর পাশের ব্যক্তিটি ঠাস করে কোনায় শুয়ে বিড়ালের ওপর গিয়ে পড়ে। বিড়ালটা ঘুমিয়েছিল, বাড়ি কিছু গায়ে পড়ায়
সোমকে সেখান থেকে সরতে নিতেই তার খামচি লেগে যায় ব্যক্তিটির গায়ে। লোকটি আউস বলে উঠল। নীরু হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কি থেকে কি হয়ে গেল সে তো দেখেনি লোকটিকে। এ বাবা, আবার বিড়ালের খামচিও লেগেছে তার গায়ে। সারে সর্বনাশ ঘটেছে রে। নীরু পালা, তাড়াতাড়ি না হলে সারে সর্বনাশ থেকে পুরো সর্বনাশ ঘটে যাবে। এই ভেবে নীরু সেখান থেকে কেটে পড়তে নিলেই ডাক পড়ে যায় লোকটার এই বেয়াদব মেয়ে। ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বিড়ালের আঁচড় খাইয়ে এখন কোথায় পালানো হচ্ছে। নীলু আমতা আমতা করে বলল, দেখুন আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি, আমি অন্য খেয়ালে ছিলাম। কিন্তু আপনি কোনো খেয়ালে ছিলেন? আপনার তো নজর সামনে থাকার কথা। লোকটা তেতে উঠল। এই বেয়াদব মেয়ে বিড়ালের আঁচড় খাইয়ে আবার মুখে মুখে তর্ক করছো। নীরু ওড়না ঠিক করতে করতে বলল, সরুন সামনে থেকে, আমার সাফরন কিনতে যেতে হবে। রাখো তোমার 2 টাকার সাফরন। এইবার নীরুও তেতে উঠল। এই 2 টাকার সাফরন মানে? আপনি জানেন সাফরনের কত দাম? না জানি না, আর জানতেও চায় না। নীরুও ভাব নিয়ে বলল, তা জানবেন কিভাবে? তেতো লোক একটা। বলি একটু মিষ্টিভাষী হন, না হলে বিয়ের পরের দিন বউ ইঁদুরের গর্ত দিয়ে পালাবে। লোকটা হাঁ করে তাকিয়ে রইল। এই মেয়ে নাকি অন্য কিছু। আর কিছু বলতে গেলেই ডাক পড়ল রাহার। ভাইয়া, তুই এখনো ওপরে আর যাসনি? ফারহান বোনের দিকে তাকালো। তোর জুতা থেকে আঠা ছেটানো হয়েছে। নীরু আর রাহা একে অপরকে দেখে চমকে ওঠে। নীরু তো সবচেয়ে বেশি অবাক ফারহানকে ভাই বলায়। রাহা, তুই? নীরু, তুই এখানে? তার আগে বল, তুই এখানে কি করছিস? নীরু উত্তর করলো, আমি এই বিল্ডিংয়ে থাকি। রাহা ফারহানের দিকে তাকিয়ে নীরুর উদ্দেশ্যে বলল, তুই কি ভাইয়াকে আগে থেকে চিনিস? নীরু কিছু বলার আগেই ফারহান তাকে একটু আগের সমস্ত ঘটনা খুলে বলে। রাহা চমকে ভাইয়ের হাতের দিকে তাকায়। একটু আঁচড় লেগেছে। রাহা ভয় পেয়ে যায়। এই নীরু, ভাইয়ার তো ইনফেকশন হয়ে যাবে। তোদের এইখানে ফার্মেসি নেই? নীরু বলল, এই তো সামনেই আছে, আয় নিয়ে যাই। ফারহান মুখ বাঁকিয়ে বলল, জুতা মেরে গরুদান। নীরু চোখ মুখ কুঁচকে বলল, আমি আপনাকে জুতা কখন মারলাম? আর তার চেয়েও বড় কথা, আমি মিসকিন মানুষ, আপনাকে গরু দান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। পারলে আপনি উল্টো আমাকে দান দিন। রাহা মুখ টিপে হাসলো। সে তো জানে তার বান্ধবীর স্বভাব সম্পর্কে। ফারহান দাঁতে দাঁত চেপে তাদের গেল গেল বললে ভুল হবে। তাকে জোর করে নিয়ে যাওয়া হলো। ফার্মেসিতে বসে আছে ফারহান, নীরু আর রাহা। ডাক্তার ফারহানের হাত দেখে বুঝলেন কিছুই হয়নি, তেমন একটা লাগেনি। একেবারে কাছে থেকে দেখলে বোঝা যায়। তাছাড়া লালও হয়নি, আমার রক্ত বের হয়নি। তাই তিনি কিছু বলতে গেলেন, কিন্তু তার আগে নীরু তাকে একটা চোখ টিপ দিল। ডাক্তার তা মুচকে হাসলেন। তিনি নীরুদেরকে বহু বছর ধরে চেনেন। তাই নীরুর ইশারায় বুঝতে পেরে তিনি ফারহানকে বললেন, বাবা, তোমাকে এক্ষুনি একটা সুইট দেওয়া লাগবে, নাইলে ইনফেকশন হয়ে যাবে। ফারহান ডাক্তারের সিরিয়াস ভাব দেখে সত্যি মনে করলো এমনিতেও সে সুস ও ভয় পায় না তেমন একটা। ডাক্তার বলল, ওইখানে সুই দেওয়া লাগবে। ফারহানের ভ্রু কুঁচকে এলো কোনোখানে। ডাক্তার কিছু একটার দিকে ইশারা করে ফারহান নিজের শরীরের সেই অংশে হাত রেখে চিৎকার করে উঠল, আমি আমার নিতম্বে সুই দিতে দিব না। নীরু পেট চেপে ধরে হাসছে, সাথে রাহাও। ডাক্তার ফারহানের এমন চিৎকারে নিজেও হেসে ফেললেন। ফারহানের প্যানিক করা বন্ধ হয়ে গেল যখন সে ডাক্তারকে হাসতে দেখল। ব্রু কুঁচকে নীরুর দিকে তাকালে দেখতে পেল ডাক্তারকে আরও কিছু ইশারা করছে। ফারহান যা বোঝার বুঝে গেল। দাঁড়িয়ে নীরুর হাতটা শক্ত করে চেপে ধরে ফার্মেসি থেকে বেরিয়ে এলো। ফার্মেসি থেকে বেরিয়েই ফারহান নীরুর হাত ছেড়ে দিয়ে রাগে চিল্লিয়ে বলল, তোমার মাথায় কি সমস্যা আছে? নীরু শব্দ করে হেসে দিল। ফারহান বেশ অবাক হলো, এত রাগ করার পরেও মেয়েটা হাসছে।
রাহা নিরুর মাথায় চাটি মারলে নিরু স্বাভাবিক হলো। ফারহানের দিকে তাকিয়ে বলল, মাফ করবেন মিস্টার ওয়েটেভার, আসলে মাথায় ভূত চাপলে নিজেকে সামলাতে পারি না, আমি একটু শয়তানি করে ফেলি। রাহাও বলল, হ্যাঁ ভাইয়া, ও একটু এরকমই, বাদ দিও না, চলো তো। ফারহান অনেক কষ্টে রাগ কন্ট্রোল করে নিরুদের ফ্ল্যাটের দিকে হাঁটা দিল। নিরু তখনও মিটমিট করে হাসছে। রাগ একটা সিমটি কাটলো ওকে। উফ! নিরুর চিৎকারে ফারহান থেমে গেল। তার দিকে তাকিয়ে বলল, এইভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? নিরু হাত দলা বাদ দিয়ে ফারহানের দিকে তাকিয়ে বলল, আমি ষাঁড়? ফারহান মাথা নাড়ালো। আমি ষাঁড় হলে আপনি একটা বনো ছাগল। নোটিং ইঁদুর। ফারহান বলল, বনো ছাগল আবার কি? আর নোটিং ইঁদুর? রাহা আস্তে আস্তে বলল, ভাইয়া, ও তোমার প্রশংসা করেছে। ফারহান রাহার মাথায় একটা গোতা মেরে বলল, বেশি বুঝিস? ফারহান আর কিছু না বলে তাদের ফেলে হাঁটা দিল। রাহাও তার পিছনে গেল। আর নিরু তো সেই যে হাসি শুরু করেছে, আর থামার নাম নেই। হঠাৎ মনে পড়ল সাফরনের কথা। মাথায় হাত দিয়ে বলল, হায় হায়, এই মিস্টার ওয়াটেভার, এই চক্করে সাফরন, এর কথা তো ভুলেই গিয়েছিল সে। তাড়াতাড়ি দোকানে ছুটে সে সাফরন নিয়ে বাসায় চলে আসলো। কলিং বেল বাজালে রাহাকে দরজা খুলতে দেখে বেশ অবাক হয় নিরু। রাহা নিজেও অবাক। তুই এখানে? নিরু বলল, আমার ফ্ল্যাটে আমি থাকবো না। কিন্তু তুই এখানে কি করছিস? রাহা কোনো উত্তর দেওয়ার আগে সোহা বেগম মেয়েকে ডাকেন। নিরু ঢুকে অবাক হয়ে যায়, কারণ ফারহানের সাথে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। হচ্ছেটা কি? নিরুর এইসব ভাবনার মাঝে সোহা বেগম মেয়েকে বলেন, এইটা তোর মাসুমা আন্টি আর তার জামাই রুহুল আমিন ভাই। ওইটা মাসুমার ছেলে ফারহান সাদাব। রাহার দিকে ইশারা করে কিছু বলতে গেলে নিরু বলল, ওইটা রাহা, তাই তো? সোহা বেগম অবাক হয়ে মেয়ের দিকে তাকালে নিরু বলল, রাহা আমার বেস্ট ফ্রেন্ড মা। মাসুমা বেগম রাহাকে বললেন, কিরে নিরু যে তোর ফ্রেন্ড, আগে বলিসনি কেন? রাহা বিরক্ত হয়ে বলল, মা, আমি নিজেই জানতাম না যে নিরু সোহা আন্টির মেয়ে। ফারহান সোহা বেগমকে বলল, আন্টি, একটু আগে যার কথা বললাম সে আর কেউ না, আপনার এই গুণধর মেয়েই। সোহা বেগম কটমট করে মেয়ের দিকে তাকালে নিরু কেবলা একটা হাসি দিল আর বলল, মা, বিশ্বাস করো আমি দেখতে পাইনি। কিন্তু কে শোনে কার কথা? সোহা বেগম মেয়েকে বকা শুরু করে দিলেন। নিরু ও মাকে সবার সামনে একটা ভেংসি দিলে সোহা বেগম রেগে মেয়ের দিকে তেড়ে আসলে নিরু সেইখান থেকে ফুরুত হয়ে যায়। বর্তমান ফোনের আওয়াজে ধ্যান ভেঙে নিরুর অচেনা নাম্বার। কে ফোন করতে পারে এইটা রাতে? ভাবতে ভাবতেই ফোন কেটে গেল। নিরু ফোন রেখে বিছানা গুছাতে শুরু করলো, কারণ যার দরকার সে আবার ফোন দিবে। আবারও ফোন বেজে উঠলে নিরু তাড়াতাড়ি করে ফোন তুলে সালাম দিল, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। নিরু বলল, হ্যালো, কে বলছেন? কে আপনি? কথা বলছেন না যে? নিরু এইবার সেটে যায়, এই মিয়া সমস্যা কি? রাত বিরেতে মাইয়া মানুষরে কল দেওয়া ছাড়া কাম নাই আপনা গো। আবার চুপ কইরা আছেন, বেড়া ফাজিল, রাখ ফোন। নিরু যখন অতিমাত্রায় রেগে যায় তখন তার মুখ থেকে আঞ্চলিক ভাষা বের হয়ে যায়। নিরু ফোন রেখে বালিশে মাথা রেখে ঘুমিয়েও যায়। অন্যদিকে ফারহান ফোন বুকে চেপে বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। ইস, ফোনে নিরুর কণ্ঠ এত স্নিগ্ধ! বিয়ের আগেও তো কত কথাই হয়েছিল, কি তখন তো এমন লাগেনি, তাহলে এখন কেন লাগছে? এইটাই কি পবিত্র সম্পর্কের শক্তি? হ্যাঁ, ফারহানি কল দিয়েছিল নিরুকে অন্য এক নাম্বার দিয়ে। বিয়ের পর আজ প্রথম কল দিয়েছে সে নিরুকে। বিয়ের পর বললে ভুল হবে, এই প্রথম সে নিরুকে কল দিয়েছে। আর কোনো দিন দেয়নি, সব সময় নিরুই কল দিত। ফারহান চোখ খুলে ফোনের ওয়ালপেপার এ দেওয়া নিরুর ছবিতে হাত বুলিয়ে বলল, আমি তোমাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো পত্র। তোমার আমাকে ক্ষমা করতেই হবে।
আরও কিছু বিড়বিড় করতে করতে ঘুমিয়ে গেল ফারহান। কাল আবার ক্লাস নিতে হবে ভার্সিটিতে। নীরু সকালে উঠে আগে ছাদে যায় সব সময়, একটা বদ অভ্যাস তার এটা। ছাদে দাঁড়িয়ে সকালের সূর্য উপভোগ করছিল নীরু। ঠিক সে সময় পাশে কালো উপস্থিত টের পেয়ে পাল ফিরে তাকায়। একটা ছেলে দাঁড়িয়ে আছে, কিছুটা চেনা চেনা লাগছে তাকে। পরপরই মনে করলো কাল তাদের বাসায় নতুন ভাড়াটিয়া এসেছে। ছেলেটার সাথে কালই কথা হয়েছে। নীরু না ছেলেটাই আগ বাড়িয়ে কথা বলেছিল, নীরু শুধু হুহা উত্তর দিয়েছিল। ছেলেটার নাম সোহাগ। কেমন আছেন মিস? নীরু বলল, ভালো। আমাকে বলবেন না? কি বলবো যে ভালো আছি কি না? নীরু পাংশুটে মুখে বলল, না। সোহাগ স্যাঁচড়ার মতো বলল, কেন? নীরু এবার সরাসরি তার দিকে তাকিয়ে বলল, কোনো পর মানুষের সাথে আমি কথা বলি না। সেদে সেদে আসলে আমার কথা বলতে হয়, বাট তাই বলে নিজ থেকে কখনোই না। তাই নিজেকে সীমার মধ্যে রাখুন। নিজের কথা শেষ করে সোহাগকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হনহন করে ছাদ থেকে নেমে চলে যায় নীরু। নীরুর দিকে তাকিয়ে সোহাগ বিড়বিড় করে, আমিও দেখি কতদিন পর হিসেবে থাকি তোমার কাছে স্নিগ্ধ পড়ি। বেশ ফুরফুরে মেজাজে ভার্সিটিতে প্রবেশ করলো নীরু, কারণ রাহা বলল তাকে নাকি কি সারপ্রাইজ দিবে সে। কিন্তু ভার্সিটিতে আজ কেমন জানি পরিবেশ। সে চারপাশে তাকিয়ে দেখল সবাই কেমন নিজেদের মধ্যে কিছু একটা ফিসফাস করছে। নীরু একটা মেয়েকে ডেকে জিজ্ঞেস করলো। মেয়েটা বলল, রুমুর সাথে ফারহান স্যারের বিয়ে হবে। নীরু থমকে দাঁড়িয়ে আছে। কী শুনলো সে? এইটা রিমুর সাথে ফারহান স্যারের বিয়ে? ফারহান তো বিবাহিত, তাহলে এইটাই কি তাহলে রাহার সারপ্রাইজ? না, এ কেমন কথা? ফারহান তো নীরুর স্বামী। হ্যাঁ, তাদের মাঝে ঝামেলা চলছে। তার মানে এই না যে ফারহান নীরুর স্বামী থাকা অবস্থাতেই আরেকজনকে বিয়ে করবে। হঠাৎ করে রাহার গলার কানে আসে নীরুর। মেয়েটা মাত্রই ভার্সিটিতে ঢুকেছে আর নীরুকে সামনে দেখে ছুটে এসেছে। কিরে নীরু, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যাবি না? নীরু রাহার প্রশ্নের কোনো জবাব না নিয়ে উল্টো প্রশ্ন করলো, এইটাই কি তোর সারপ্রাইজ রাহা? রাহা বুঝলো না নীরুর কথা কি বলছে সে তো এখনো তাকে বললই না কিছু। রাহার ভাবনার মাঝেই নীরু উল্টো দিকে ঘুরে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। রাহা হতভম্ব হয়ে রইল, তো হলোটা কি? নীরু এমন আচরণ করলো কেন? রাহার ভাবনার মাঝে হুট করে একটা মেয়ে আসে তার সামনে, তাদের ভার্সিটির সিনিয়র। কংগ্রাচুলেশনস রাহা। রাহা অবাক হয়ে বলল, কেন? আরে তোমার ভাই ফারহান স্যার আর রুমুর বিয়ে হবে শুনলাম। রাহা বিস্ময়ে কথা বলা ভুলে গেল। ফারহানের সাথে রিমুর বিয়ে? এক মিনিট, নীরু কি এগুলো শুনে ফেলেছে? তার মানে নীরু এই জন্যই এমন ব্যবহার করলো। আল্লাহ, এখন কি হবে? না, নীরুকে বোঝাতে হবে বাইয়াটা তার এমনিতেও দেবদাস হয়ে আছে বউ থেকেও না থাকার শখে। এখন যদি নীরু উল্টো পাল্টা কিছু করে তাহলে তো তার বাইয়াটা পৃথিবী থেকেই নাই হয়ে যাবে। এদিকে তোমার সাহস কি করে হয় এসব গুজব ছড়াবার? রুমু থরথর করে কাঁপছে। সামনে ফারহান অগ্নিমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে। আজ ফারহান দেরি করে ভার্সিটি এসেছে, তাই আশেপাশের সবার কথা তার কানে এসেছে। সবার আগে সে প্রিন্সিপালকে জানালে প্রিন্সিপাল রুমুকে পিয়ন এর দ্বারা ডেকে পাঠায়। আপাতত রুমু দাঁড়িয়ে আছে ফারহানের সামনে। অবশ্য ফারহানের হাতে একটা স্বর আগেভাগেই তার গালে পড়ে গিয়েছে। কাছুমাছু করে বলল, স্যার, আমি আমাকে ভালোবাসো তাই তো? কিন্তু আমি বিবাহিত। ও, আর আমি আমার অর্ধাঙ্গিনীকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমার সাহস কী করে হয় এইসব গুজব রটানোর? তোমাকে এর শাস্তি পেতে হবে। প্রিন্সিপাল স্যারও বললেন, হ্যাঁ, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। রুমু আর কিছু বলতে
গেলেই পিয়ন এসে বলল, স্যার আপনার বোন মাঠে কাদের সাথে যেন ঝামেলা করছে। ভার্সিটিতে সবাই জানে রাহা আর ফারহান ভাই বোন, তাই তাদের এ নিয়ে কোনো অসুবিধা হয় না। ফারহান পিয়নের কথা শুনে চমকে ওঠে। রাহা ঝামেলা করছে মানে? রাহার সাথে তো নীরু আছে, তার মানে নীরুর কানেও এইসব গিয়েছে। নীরু কি তাকে ভুল বুঝলো? না, আবার সে নতুনভাবে নীরুকে হারাতে পারবে না। ফারহান রুমুকে ছেড়ে দিয়ে কেবিনের বাইরে দৌড় মারল। রাহা সেই মেয়েটিকে বলল, ভাইয়ার বিয়ে হবে রুমুর সাথে। এইটা তোমাদের কে বলল? মেয়েটি কাঁধ উঁচিয়ে বলল, রুমু। কি? হ্যাঁ, রুমুই তো আজ সবাইকে বলে বেড়াচ্ছে যে ফারহান স্যারের বাসায় নাকি তার বাবা প্রস্তাব নিয়ে যাবে আর তাদের বিয়ে হবে। রাহা এইবার রাগে গজগজ করতে করতে চিৎকার করে উত্তর দিল, না, আমার ভাইয়ার রুমুর সাথে বিয়ে না হবে না। রাহার চিৎকারে অনেকে জড়ো হলো সেখানে। রাহাত তাদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া মানে ফারহান স্যার এর সাথে রুমুর বিয়ে হবে, এইটা আপনাদের রুমু বলেছে তাই না? তাদের মধ্যে অনেকে মাথা নাড়ালো, আবার অনেকে না জানায় বিষয়টা বোঝার চেষ্টা করছে। রাহা তাদের দিকে তাকিয়ে বলল, আমার ভাইয়া আগে থেকে বিবাহিত। সবাই চমকে উঠে, ফারহান স্যার বিবাহিত? রাহা তাদের অবাক তা দেখে তাচ্ছিল্য করে বলল, হা। রুমু বলল, আর আপনারা বিশ্বাস করলেন? ও না হয় নাদান, কিন্তু আপনাদের তো ভাবা উচিত ছিল যে রুমুর বাবা আজ প্রস্তাব নিয়ে যাবে, এখনও যায়নি, অথবা বিয়ে ঠিক হয়নি। আর তার চেয়েও বড় কথা, আমার ভাইয়া এই ভার্সিটিতে প্রফেসর হিসেবে জয়েন করার আগে থেকে বিবাহিত। আর তোমরা কি জানো সে কে? যে আমার ভাইয়ের অর্ধাঙ্গিনী। সবাই মাথা নাড়ল, তার মানে তারা জানতে চায়। রাহা তাদের নীরুর কথা বলার আগেই ফারহান তাদের মাঝে এসে বলল, আমি বলছি। সবাই ফারহানকে দেখে সালাম দিতে লাগলো। ফারহান উত্তর দিয়ে বলল, তোমরা জানতে চাও কে আমার স্ত্রী? তারা আবারও মাথা নাড়ালো। ফারহান একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা ঘুরিয়ে নীরুকে খুঁজলো, কিন্তু খুঁজে পেল না। রাহার দিকে তাকিয়ে বলল, ও কোথায়? রাহা বুঝলো না কে। আমার বউ। রাহা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার বউ? এর কানেই সবার আগে গুজব গিয়েছে। সে তাও রাগে ফোঁস করতে করতে বেরিয়ে গেল। কি? ও রাগ করে চলে গেছে? রাহা বলল, হ্যাঁ। আর তখনকার কথা ফারহানকে বলে সে ফারহানকে বলল, ভাইয়া ও নিশ্চয়ই পাশের লেকে দাঁড়িয়ে আছে, আমি সেখানে যাচ্ছি। বলেই রাহা সেখান থেকে চলে গেল। ফারহান সবার দিকে তাকিয়ে বলল, নীরুকে তো তোমরা চেনোই তাই না? নিরুপমা পুত্র। সবাই হ্যাঁ বললে। ফারহান বলল, তোমাদের সহপাঠী নিরুপমা পত্তই আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। সবাই চমকালো দৃষ্টিতে তাকিয়ে আছে ফারহানের দিকে। নীরু? নীরু ফারহান স্যারের স্ত্রী? কেউ কেউ ফারহানকে অভিনন্দন জানাচ্ছে, আবার কেউ কেউ গসিপ করছে যে নীরুর মতো সাধারণ সাদা সিধে মেয়েটা ফারহান স্যারের মতো হ্যান্ডসাম মানুষটার বউ। ভার্সিটির পাশের লেকের পাড়ে বসে আছে নীরু, হাঁটুতে মুখ গুজে তাকিয়ে আছে লেকের দিকে। তার মন বারংবার বলছে, তোর কপালে ভালোবাসা লেখা নেই। কেন হতে গিয়েছিলি বেহায়া? কেন এক পাথুরে হৃদয়ের মানুষকে মন দিয়ে বসলি? নিজেকে কন্ট্রোল করতে পারিসনি? আবেগে গা ভাসাতে গেলি কেন? এখন কষ্ট কার হচ্ছে? কার হৃদয়ের ক্ষরণ হচ্ছে? সেই পাথুরে মানুষটার নাকি তোর বারবার একটা কথা মাথায় আসছে, রুমুর সাথে ফারহান স্যারের বিয়ে হবে। তাহলে তার কি হবে? সে তো ফারহানের বিবাহিত স্ত্রী। কাউকে ভালোবাসলে যে এত কষ্ট সইতে হয়, তা যদি নীরুর আগে থেকে জানা থাকতো, তাহলে নীরু কখনো নিজের হৃদয়কে প্রশ্রয় দিত না। অবশ্য সে প্রশ্রয় দিয়েও নেই। তার অবাধ্য হৃদয়টা সেই ঘুরে ফিরে ফারহান সাদাব নামক মানুষটার মায়ের কবলে গিয়ে আটকেছে। নীরু কয়েকটা পাথর তুলে তার লেকের দিকে একটা একটা করে ফেলতে ফেলতে বলল, যদি এই হৃদয়ে তা কারো বশ্যতার শিকার না হতো, তাহলে নিঃসন্দেহে আমার চেয়ে সুখী কেউ হতো না। আর যদি এই মনটা কারো জন্য আস্থান না করতো, তাহলেও আমার চেয়ে বড় সুখী কেউই হতো না।
কার বশ্যতার শিকার হয়ে আছে তোর হৃদয়? হঠাৎ পিছনে কারো কণ্ঠে চমকে ওঠে নীরু। জট করে পিছু ফিরে তাকায়, রাহা দাঁড়িয়ে আছে। নীরু তাকে দেখে ঝটপট অন্যদিকে ফিরে নিজের চোখ মুছল। চোখ মুছে কী লাভ? এত সহজ প্রথম ভালোবাসা ভুলে যাওয়া? রাহার প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না নীরু। কি করেই বা দিবে কোনো উত্তর যে নেই তার কাছে। না পারছে নিজের মস্তিষ্কের সাথে লড়তে, আর না পারছে নিজের মনের সাথে লড়তে। আজকাল তো শরীরটাও সায় দেয় না, ভেঙে আসে। কি কঠিন এক যন্ত্রণা। কি হলো, চুপ করে আসিস কেন? নাকি শরীর আর মন কোনোটাই সায় দিচ্ছে না আজ যুক্তিবাদী হয়ে উঠতে? মুখ খুলল নীরু। মন মস্তিষ্কের লড়াই যখন শরীরের ওপর প্রভাব ফেলে, তখন যুক্তিও আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। রাহা রাহা নীরুকে উঠিয়ে কাঁধ ঝাঁকিয়ে বলল, তাহলে মনের কথা মেনে নে না নীরু। কেন নিজেকে আর আমার ভাই উভয়কেই কষ্ট দিচ্ছিস? ভাইয়াটা আমার জ্যান্ত লাশ, তুই তার কাছে থেকেও না থাকার মতো। আজ একটা ভুলের শাস্তি তাকে এইভাবে দিচ্ছিস। তোদের দুঃখ যে আমি মেনে নিতে পারছি না। নীরু চিল্লিয়ে বলল, তো ও কি করব? মাপ করব তোর ভাইকে? তোর ভাই আবার যে সেই এক কাজ করবে না এর গ্যারান্টি আছে রাহা? আমাকে কোনোদিন সেই দৃশ্যের মুখোমুখি করবে না এর কি গ্যারান্টি আছে? রাহা বলল, ভাইয়া ভুল বুঝতে পেরেছে নীরু, আর কোনোদিন তোকে ওই সব দৃশ্যের মুখোমুখি করবে না, এইটা আমার গ্যারান্টি। আর যদি করে, আমি নিজ থেকে তোদের আলাদা করার ব্যবস্থা নিব। ইটস মাই প্রমিস। নীরু মলিন স্বরে বলল, আমার যে তাকে বিশ্বাস করতে কষ্ট হয় রাহা। সে যদি আমার বিশ্বাসটাকে 2 টাকার নোট ভেবে অবহেলা করে ছিঁড়ে দেয় তখন, তাহলে তাকে নিজের হাতে মেরে ফেলো। ফারহানের শব্দে কেঁপে উঠল নীরু। ফারহান? তাহলে সে কি সব শুনে ফেলল? ফারহান হয়তো নীরুর মনোভাব বুঝতে পারল না। হ্যাঁ, আমি সব শুনেছি, তাই বলছি, আমাকে একটাবার সুযোগ দাও পত্র। এইবার যদি নিজেকে প্রমাণ করতে না পারি, নিজ হাতে কোরবানি দিয়ে দিও। নীরুর বুকটা কেঁপে উঠল ফারহানের কথা শুনে। সে কোনো কথা বলল না। ফারহান যেন সুযোগ পেল। সে আরেকটু এগিয়ে গিয়ে হাতের আজলায় নীরুর মুখটা নিল। নীরু, ও পত্র, আমার জানুন, একটাবার ভেবে দেখো না এই অবালা অসহায় পানিটার কথা, আমার ফাঁকা বুকটার কথা। কিন্তু আপনার বুকটা ফাঁকা কই? শার্ট পরে আছেন তো? সিরিয়াস এক মুহূর্তে নীরুর এমন প্রশ্নে রাহার বুক ফাটা হাসি বেরিয়ে আসতে চাইছে। আবার অবাকও হলো। বহুদিন পর নীরুর এই হ্যাবলা রূপটা দেখল সে। ফারহান নিজেও ব্যাবাসেকা খেয়ে রইল। কিসের মধ্যে কি নিজেকে সামলিয়ে বলল, না নীরু, আমার বুকটা আসলেই ফাঁকা। তোমাকে যেদিন আমি এই বুকে নিয়ে ঘুমোতে পারবো সেদিন নিজেকে ভরা লাগবে। নীরু বলল, কিন্তু আমি কারোর সাথে চিপকে ঘুমোতে পারি না কোলবালিশ ছাড়া। রাহা আর নিজেকে আটকাতে পারল না, ফিক করে হেসে দিল। ফারহানের তো মনে হলো পিছনে রকেট লাগিয়ে উড়ে যেতে। কাকে কি বলছে সে? তার কথা ঘুরে ফিরে তাকে এসেই পাঁচশো মারছে। আশ্চর্য, আশ্চর্য। রাহা বলল, বোন, একটু সিরিয়াস হ। আমার ভাই এখানে কমেডি করতে আসেনি। নীরু মুখ ভেঙচিয়ে বলল, তা তোর ভাইয়ের দ্বারা সম্ভব না। গোমরার মুখও একটা। ফারহান চোখ বড় বড় করে বলল, আমি গোমরা মুখও না তো কি? আমি মুখ গোমরা করে কে রাখতো? কথা বলতে গেলে কে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিত? ফারহান আমতা আমতা করলে নীরু বুড়ো আঙ্গুল দেখিয়ে বলল, হ্যাঁ, বলতে পারবেন না কারণ মানুষটা আপনি। ফারহান বলল, আমি কি এখন তোমার সাথে ঝগড়া করতে এসেছি? তা তো আপনি জানেন আমি কি আপনার মনের ভেতর ঢুকেছিলাম। ফারহান মুচকি হেসে বলল, মনে তো সেই কবে থেকে ঢুকে বসে আছো, শুধু মনটাকে তুমি মেনে নিতে পারছো না। নীরু মজা বাদ দিয়ে বলল, আপনি নিজেই তো মনের ভেতরে ঢুকতে দিতে চাননি, অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, মনে আছে? ফারহান কাতর কণ্ঠে বলল, তা আমার ভুল? না না না, পাপ ছিল, আমি তা স্বীকার করি, কিন্তু আমি তো আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ। রাহাও তাকে বলল। নীরু, ফাঁসিতে ঝুলন্ত ব্যক্তিরও শেষ ইচ্ছে জানতে চাওয়া হয়, আর তুই তো আমার ভাই বেঁচে থাকতেই তার শেষ ইচ্ছে জানতে চাচ্ছিস না?
তার একটাই ইচ্ছা, সে যে সাথে তোর জীবন পাড়ি দিতে চায়। নিরু কিছু বলতে গেলে তার ফোনে কল আসে। রাহা আর ফারহানের দিকে একবার তাকিয়ে সে ফোন রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে নিরু কিছু শুনতে পেয়ে তার ভারসাম্য রাখতে পারে না। পরে যেতে নিলে রাহা পাশে থাকায় তাকে ধরে ফেলে। ফারহানও চমকে গিয়ে তাকে একপাশে দিয়ে ধরলো। নিরু কাঁপা কাঁপা গলায় বলল, মা। ফারহান বলল, কি হয়েছে মায়ের? নিরু কোনো উত্তর না দিলে ফারহান নিরুর হাত থেকে ফোন নিয়ে কানে ধরল। অতপর কোনো কথা না বলে নিরুর হাত টান দিয়ে নিয়ে যেতে রাহাকে উদ্দেশ্য করে বলল, রাহা চল তাড়াতাড়ি, মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। রাহা চমকে উঠলেও কোনো প্রশ্ন করতে পারল না। ফারহানের সাথে গাড়িতে উঠল। আজ ফারহান রিক্সা না পেয়ে গাড়ি নিয়ে এসেছিল। হসপিটালে এসে নিরু তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দৌড় দিল। রিসেপশনে এসে জানতে চাইল সোহা বেগম অ্যাক্সিডেন্ট কেস কোথায়। তিনি রিসেপশনিস্ট মেয়েটি ঠিকানা বললে নিরু সেদিকে ছুটল। ততক্ষণে ফারহান আর রাহাও এসে পড়েছিল। তারাও নিরুর পিছু পিছু গেল। 106 নম্বর কেবিনের সামনে এসে দাঁড়িয়ে গেল নিরু। ভেতরে ঢোকার আগেই কেবিন থেকে একজন সুদর্শন ডাক্তার বেরিয়ে এলো। নিরুকে দেখে সে প্রথমে থমকে গেলেও নিজেকে সামলে বলল, কে আপনি? নিরু কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, আমি নিরু, সোহা বেগম নামে যে পেশেন্ট, আমি তার মেয়ে। সে কেমন আছে? ডাক্তার আর্য জানালো, আপনার মা ঠিক আছেন, শুধু একটু মাথায় আঘাত লেগেছে আর পা ছিলে গেছে, হাত কিছুটা থেতলে গেছে, তবে তেমন গুরুতর না, তাই টেনশন নেবেন না। কপাল ভালো গাড়িটা তার পাশ দিয়ে গিয়েছে, আমি আমার মায়ের সাথে দেখা করতে পারি। আর্য বলল, এখনও ওনার জ্ঞান ফিরেনি, জ্ঞান ফেরার পর দেখা করতে পারবেন। মাথায় যেন কোনো সমস্যা না হয়, তাই কিছু পরীক্ষা করিয়েছি, সেগুলোর রিপোর্ট এসেছে। তার সম্পর্কে কিছু জানতে হতে পারে, তাই আপনি আমার সাথে আসুন। নিরু ডাক্তারের সাথে যেতে চাইলে ফারহান বলল, আমিও যাব, চলো। আর্য বলল, আপনি? ফারহান মুখ টান টান করে বলল, নিরুর স্বামী। ডাক্তার আর্য অবাক হয়ে বলল, আপনি বিবাহিত? নিরু বলল, তো ওনার সাথে কি আপনার বিয়ে হয়েছে? আপনি গে? আর্য থতমত খেলেও কপট রাগ দেখিয়ে বলল, ডাক্তার আমি ভদ্রভাবে কথা বলুন। নিরুও হেসে বলল, ডাক্তার তো আমার পার্সোনাল লাইফে ঢুকছেন কেন? আর্য আর কিছু বলতে পারল না। ফারহান বাঁকা হাসলো। নিরুর এই তেরা রূপটাই তার সবচেয়ে প্রিয়, কিন্তু তার হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। নিরুর ধমক শুনে, আর আপনি? আমি কি বিরিয়ানি খেতে যাচ্ছি, যাবেন? সিংহের গোশত দিয়ে বিরিয়ানি খাবেন? ফারহানের মুখটা চুপসে গেলেও কৌতূহলী হয়ে বলল, সিংহের গোশত দিয়ে বিরিয়ানি পাকানো যায়? নিরু কটমট করে বলল, না পাকানো গেলেও আমি পাকিয়ে আপনাকে খাওয়াবো। বেয়াদব লোক, চুপচাপ এখানে বসে থাকুন, পিছে আসলে নাক ফাটিয়ে জুস বের করে দিব। এইবার আর্য হেসে উঠলে নিরু তার দিকে থমে মুখে তাকালো। আর্য নিজেও হাসি থামিয়ে দিয়ে হাঁটা ধরলো। নিরুও তার পিছে পিছে যেতে লাগলো। ফারহান নিরু যাওয়ার দিকে তাকিয়ে গিয়ে উঠল। নিরু যেতে রাহা কিছুটা দূর থেকেই বলল, নিরুর রাগ কি করে ভাঙবি ভাইয়া, সে উপায় ভাবা হয়ে গেছে আমার, চিন্তা করিস না। কথাটা বলেই রাহার দিকে তাকিয়ে এক চোখ টিপ দিল ফারহান। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় ফারহান আর রাহার মাঝখান দিয়ে এক নার্স যাচ্ছিল। সে মনে করলো ফারহান তাকে চোখ টিপ দিয়েছে, তাই ফারহানের দিকে তাকিয়ে কটমট করে বলল, অসভ্য বেয়াদব লোক, ইতর কোথাকার, লুচ্চা বেড়া, স্বামী আছে আমার, 2 বাচ্চা সহ। ফারহান ব্যবসাকে খেয়ে তাকিয়ে আছে নার্সটির দিকে, কিন্তু নার্সটি ততক্ষণে সোহা বেগমের কেবিনে ঢুকে গেছে। রাহা হাসতে হাসতে চেয়ারে বসে পড়েছে। এই কথা যদি আমি নিরুকে বলি ভাইয়া, ও তো তোকে অস্ট্রেলিয়ায় ঘন
জঙ্গলেই পাঠিয়ে দিবে। ফারহান কটমট করে রাহাকে বলল, খবরদার, এই কথা যদি পত্রর কানে গিয়েছে তো আমার আগে তোকেই ঘন জঙ্গলে পাঠিয়ে দিব। রাহা ফট করে ঠোঁট আঙুল রেখে বোঝালো সে চুপ থাকবে, কিন্তু পারল না, আবারও হো করে হেসে দিল। ফারহান অসহায় চোখে তাকিয়ে রইল। নিরু ডক্টর আর্যর কেবিনে বসে সেই কতক্ষণ ধরে হাঁসফাঁস করছে, কিন্তু আর্য তাকে কিছু বলছে না, শুধু রিপোর্ট চেক করছে আর আর চোখে নিরুকে বারবার দেখছে। নিরু এবার বলেই ফেললো, এই মিয়া, শুধু শুধু বসিয়ে রাখছেন কেন? কি বলবেন তাড়াতাড়ি বলেন। আরজু চোখ বড় বড় করে বলল, একজন ডাক্তারের সাথে এইটা কী রকম ব্যবহার? প্রফেশনালি বিহেভ করুন। নিরু মুখ ভেঙচিয়ে বলল, তাই একজন ডক্টর কি এইভাবে পেশেন্টকে বসিয়ে রেখে ফাইল চেক করার বাহানায় তার দিকে চোরের মতো তাকায়? আরজু থতমত খেয়ে বলল, আমি আপনার দিকে তাকাচ্ছি না, শুধু আপনার হাঁসফাঁস করার লক্ষ্য করছিলাম, আর আমি আপনার তাকানোর জন্যই হাঁসফাঁস করছিলাম। আরজু টপিক চেঞ্জ করে বলল, আপনার মায়ের যেহেতু মাথাটা আঘাত লেগেছে, তাই তার মাথায় কিছু ইন্টারনাল ইনজুরি হয়েছে, যা বেশি ক্ষতিকরও না আবার বেশি স্বাভাবিকও না, তাই তাকে 3 দিন পর পর হাঁসটা নিয়ে আসবেন, ওনার চেক আপ করতে হবে। এই টাইমে আসবেন, আমি এই সময় থাকি। নির্মুখ ভেঙচিয়ে বলল, তাহলে অন্য ডাক্তারের থেকে চেক আপ করাবো। আর্য তড়িঘড়ি করে বলল, না না, এই হাসপাতালে এখন মস্তিষ্ক বিশেষজ্ঞ আমি আছি। নিরু কিছুক্ষণ পিটপিট চোখে চেয়ে থেকে বলল, আচ্ছা আমি যাই এখন? না। নিরু অবাক হয়ে বলল, কেন? আর্য স্বাভাবিক করলো নিজেকে। কি বলে ফেলেছে সে? না, আপনাকে বলিনি, আমি অন্য কিছু ভাবছিলাম। আপনি আসতে পারেন। নিরু চেয়ার ছেড়ে আর্যর কেবিন থেকে বাহিরে বেরিয়ে গেল। আর্য নিরুর যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ইউ আর ভেরি ইন্টারেস্টিং মিস অফ নাম না মিসেস নিরু। আর্য ইচ্ছে করেই নিরুকে 3 দিন পর পর সোহা বেগমকে নিয়ে আসতে বলেছে, যাতে সে নিরুকে দেখতে পারে। না হলে সোহা বেগমের তেমন কোনো ক্ষতি হয়নি। ফারহান আর রাহা তখন বেঞ্চে বসেছিল। নিরুকে এগিয়ে আসতে দেখে ফারহান উঠে তার কাছে গেল। নিরু, কি বলল ডাক্তার? নিরু ফারহানের দিকে তাকিয়ে শান্ত গলায় বলেছে সবই ঠিক আছে, কিন্তু মাথায় কিছু ইন্টারনাল ইনজুরির কারণে মাকে 3 দিন পর পর হাসপাতালে নিয়ে আসতে বলেছে। নিরু সোহা বেগমকে দেখতে তার রুমে ঢুকে পড়ল। ফারহান একটা দীর্ঘশ্বাস ফেলল। সেও ভয় পেয়েছিল, কিন্তু এখন একটু শান্তি লাগছে, আবার খটকাও লাগছে যে কিছু হয়নি আমার ইন্টারনাল ইনজুরি। তাও বিষয়টাকে অত পাত্তা দিল না। নিরু আর রাহার পিছনে সেও ঢুকে পড়ল। নিরু সোহা বেগমের পাশে বসলো। জ্ঞান ফিরেছে সোহা বেগমের। মা, তুমি কেন? বেখেয়ালি বলল তো। আরে এত চিন্তা কেন করছিস? কিছু হয়নি তো আমার, সামান্য একটু ইনজুরি হইতো, তাই না? নিরু অসহায় মুখে বলল, এইটা সামান্য ইনজুরি মা। এই ক্ষতগুলো দেখে লাগছে ব্যথা তুমি না, আমি পেয়েছি। ফারহান নিরুর পাশেই ছিল। নিরুর কথা শুনতে পেয়ে বলল, যেমন তুমি ব্যথা পেলে আমি পাই। নিরু দাঁতে দাঁত পিষে চোখ রাঙিয়ে দিল ফারহানকে। ফারহান ঠোঁটে আঙুল দিয়ে বাচ্চাদের মতো চুপ করে গেল। ওই সময় ডক্টর আর্য কেবিনে প্রবেশ করলো। তাকে দেখে নিরু বলে উঠে, শুনুন, আম্মুকে চার্জ করবেন। আর্য শান্ত ভঙ্গিতে নিরুকে একবার পরখ করে বলল, কাল সকালে ডিসচার্জ পেয়ে যাবেন। সোহা বেগমও ওষুধ ও দুর্বলতার কারণে আবারও ঘুমিয়ে পড়েছেন। ডক্টরকে দেখে নার্সটি ফারহানকে উদ্দেশ্য করে বলে উঠল, স্যার, এই লোকটা আমাকে বাইরে চোখ মেরেছে। ফারহান আর রাহা বড় বড় চোখ করে নার্সটির দিকে তাকালো। নিরু ফারহানকে এমনভাবে দেখছে যেন এই মুহূর্তে গিলে ফেলবে লবণ ছাড়া। রাহা ফারহানের হয়ে বলল, আরে না আপু, ভাইয়া আমাকে চোখ মেরেছিল, কিন্তু আপনি ওই সময় হঠাৎ মাঝে চলে আসেন, তাই আপনার মনে হয়েছে যে ভাইয়া আপনাকে চোখ মেরেছে, কিন্তু আসলে চোখ আমাকে মেরেছে। কিন্তু উনি, নার্সটি আরও কিছু বলতে গেলে নিরু তৎক্ষণাৎ তাকে ডান হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে বলে, ব্যাস,
গল্প স্নিগ্ধ পাঠা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।